আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সামিয়া আফরোজ রিদি। আজকে ক্লাসে আলোচনা করব ইজি ইংলিশ বইয়ের আনসিন কম্প্রিহেনশন নাম্বার 64 নিয়ে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। আমাদের 64 নম্বর আনসিন কম্প্রিহেনশনে আছে এপিজে আব্দুল কালামের একটি বায়োগ্রাফি। আমাদের এই এপিজে আব্দুল কালামের বায়োগ্রাফি আমরা প্রথমে পড়ব, পড়ার পর এখানে যে 4 এবং 5 নম্বর প্রশ্ন আছে সেটা সমাধান করব। 4 নম্বর প্রশ্নে আছে ইনফরমেশন ট্রান্সফার এবং 5 নম্বর প্রশ্নে আছে হচ্ছে আমাদের সামারি। আসেন দেখি আমাদের প্রশ্নে প্যারাগ্রাফে কি আছে। এপিজে আব্দুল কালাম ওয়াজ বর্ন অন 15 October 1931 in the South Indian state of Tamil Nadu and received honorary doctorates from about 30 universities globally. আচ্ছা, প্রথমেই বলছে যে সে 1931 সালের 15 অক্টোবর দক্ষিণ ভারতের তামিলনাড়ু প্রদেশে জন্মগ্রহণ করেন এবং সারা বিশ্বে প্রায় 30টি বিশ্ববিদ্যালয় থেকে তিনি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেন। মানুষ একটা ডক্টরেট ডিগ্রি লাভ করতে অনেক কষ্ট করে, আর সে প্রায় 30টা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। 1981 সালে দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রেজেন্টেড হিম উইথ দ্য নেশনস থার্ড হাইয়েস্ট সিভিলিয়ান অনার দ্য পদ্ম ভূষণ অ্যান্ড দেন এগেইন দ্য পদ্ম বিভূষণ ইন 1990 অ্যান্ড দ্য ভারত রত্ন ইন 1997। দেখেন তাকে ভারত কতগুলো পুরস্কার দিয়ে সম্মান করেছে সেগুলো আমরা একটু দেখছি। যে 1981 সালে তাকে ভারত সরকার তাকে তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মভূষণ দেন এবং এরপর আবার 1990 সালে তাকে অন্য আরও একটি সম্মানসূচক পুরস্কার, সেটা হচ্ছে পদ্ম বিভূষণ আর হচ্ছে 1997 সালে ভারত রত্ন মানে ভারত রত্ন পুরস্কারে বা খেতাবে ভূষিত করেন। Before Kalamer purbe, there had been only 2 presidents, Sarvepalli Radhakrishnan and Zakir Hussain, to have received the Bharat Ratna before being appointed to the highest office in India. অর্থাৎ কালামের পূর্বে মাত্র 2 জন রাষ্ট্রপতি ছিলেন, তারা হচ্ছে সর্বেপল্লী রাধাকৃষ্ণন এবং জাকির হুসাইন ভারতের সর্বোচ্চ কার্যালয়ে নিযুক্ত হওয়ার পূর্বে ভারতরত্ন খেতাব লাভ করে। Read on about the life history of Dr. APJ Abdul Kalam, who was also the first scientist and bachelor to occupy the seat of the Rashtrapati Bhavan. আচ্ছা, বলছে যে ডক্টর এপিজে আব্দুল কালামের জীবন বৃত্তান্ত পড়ে জানা যায় তিনি প্রথম বিজ্ঞানী এবং স্নাতকোপাধিক যিনি রাষ্ট্রপতি ভবনের দায়িত্ব গ্রহণ করেন। হিজ পার্সপেক্টিভ মানে এর আগে কখনো কোনো বিজ্ঞানী রাষ্ট্রপতি হয়নি, সেই প্রথম বিজ্ঞানী যে রাষ্ট্রপতি হয়েছে। His perspectives on important topics have been enunciated in his book India 2020. অর্থাৎ তার একটা বই আছে যে বইয়ের নাম হচ্ছে ভারত 2020 বা ইন্ডিয়া 2020। সেই ইন্ডিয়া 2020 গ্রন্থে তিনি কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে তার দৃষ্টিভঙ্গি সুস্পষ্টভাবে তুলে ধরেন। It highlights the action plans that will help develop the country into a knowledge and a superpower by the time 2020. এখানে যে ব্যাপারগুলো তুলে ধরা হচ্ছে সেটা হচ্ছে যে 2020 সালের মধ্যে সে এই কর্মপরিকল্পনা তুলে ধরেছে, যেটা 2020 সালের মধ্যে সে তার দেশ ভারতকে একটি জ্ঞান সমৃদ্ধ পরাশক্তিতে পরিণত করতে সাহায্য করবে। One thing for which he received ample kudos was his unambiguous statement that India needs to play a more assertive role in international relations. যে বিষয়টার কারণে তিনি ব্যাপক গৌরব লাভ করেন সেটা হলো তার স্বার্থহীন বিবৃতি। সে একটা অসাধারণ বিবৃতি দিয়েছেন, অ্যাম্পল কুডোজ মানে কি, অনেক বেশি সম্মান পায় বা অনেক বেশি গৌরব লাভ করে। কিসের জন্য? একটা আনঅ্যাম্বিগুয়াস মানে হচ্ছে স্বার্থহীন, দ্ব্যর্থহীন বিবৃতি, নট স্বার্থহীন, সরি, দ্ব্যর্থহীন বিবৃতি। সেটা কি ছিল? যে ভারতকে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আরও ইতিবাচক ভূমিকা রাখতে হবে। আচ্ছা, হি ডাইড অন 27 জুলাই 2015, 2015 সালের 27 জুলাই সে মারা যায়। এই হচ্ছে আমাদের প্যাসেজটি। আসেন আমরা চলে যাই ইনফরমেশন ট্রান্সফার টেবিলে। আচ্ছা, ইনফরমেশন ট্রান্সফার টেবিলে আমাদের এখানে একটা টেবিল আছে যেখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি ফোকাস পয়েন্ট, তার ফোকাস পয়েন্ট কি, সে প্রথম বিজ্ঞানী যে প্রেসিডেন্ট হয়েছে। তাহলে কিন্তু আমরা এই লাইন থেকেই কিন্তু সামারি লেখার ফার্স্ট ইন্ট্রোডাকশনটা পেয়ে যাচ্ছি। তাহলে আপনারা কিন্তু সামারির ইন্ট্রোডাকশনে এই পার্টটা ইউজ করতে পারবেন।
অবজেক্টিভ, অবজেক্টিভ বলতে বোঝাচ্ছে যে তার লক্ষ্য কি ছিল বা সে কি লক্ষ্যে কাজ করেছিল। আচ্ছা, সে কি লক্ষ্যে কাজ করেছিল? আমরা সবাই জানি যে সে ডেভেলপ দ্য কান্ট্রি ইনটু আ নলেজ সুপার পাওয়ার। এটা আমরা একটু আগে এখানে পড়েছি যে তার উদ্দেশ্য বা তার যেই অবজেক্টিভ ছিল, সেই অবজেক্টিভটা ছিল টু ডেভেলপ আ কান্ট্রি ইনটু সুপার পাওয়ার। আমি আপনাদেরকে দেখাচ্ছি, ডেভেলপ দ্য কান্ট্রি, এই তো এখানে আছে ডেভেলপ দ্য কান্ট্রি ইনটু আ নলেজ সুপার পাওয়ার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা, তাহলে আসলে আমরা এটা লিখে ফেলি, ডেভেলপ দ্য কান্ট্রি ইন নলেজ সুপার পাওয়ার, ডেভেলপ দ্য কান্ট্রি ইন নলেজ সুপার পাওয়ার। এপিজে আব্দুল কালাম ওয়াজ বর্ন তামিলনাড়ু। আচ্ছা দেখেন, এখানে যেটা জানতে চেয়েছে, এখানে তো নেম বা নামগুলো দেওয়া থাকবে, মানে সাবজেক্ট, অ্যাক্টিভিটি বা ইভেন্ট এখানে ভার্বগুলো দেওয়া থাকবে, ইনস্টিটিউশন বা প্লেস, যেই প্রতিষ্ঠান বা যেই জায়গায় সংগঠিত হয়েছে কাজটা সেটা থাকবে, এখানে ইয়ার বলতে সালগুলো থাকবে। এখন সে কত সালে জন্মগ্রহণ করে? আমরা দেখেছি 15ই অক্টোবর 1931 সালে। আচ্ছা সরি, 1931 সালে সে জন্মগ্রহণ করেনি, আমরা আরেকবার একটু দেখি সে কত সালে জন্মগ্রহণ করে। আচ্ছা, 1931 সালে জন্মগ্রহণ করে, ঠিক আছে। তাহলে আমরা এখানে 1931 সাল লিখব। তাহলে 15 অক্টোবর 1931, 15 অক্টোবর 1931। ওকে, এরপরে যাবো 4 নম্বরে। ভারতরত্ন ওয়াজ প্রেজেন্টেড। ভারতরত্ন পুরস্কার কত সালে দেওয়া হয়? আমরা জানি ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস একটু ভুল করেছি, খেয়াল করবেন। এখানে কিন্তু আমাদের যেটা চেয়েছে, এখানে কিন্তু সাল চায় নেই, সাল চাইছে হচ্ছে সে কোথায় জন্মগ্রহণ করে সেটা। তাহলে 2 নম্বরের অ্যান্সার আমি ভুলে 3-এ লিখেছি, তাহলে 2 নম্বরের অ্যান্সারটা হবে এখানে 15 অক্টোবর 1931, এটা এখানে হবে। এরপরে 3 নম্বর প্রশ্ন, অনারারি ডক্টরেট, সে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পায়, রিসিভড, ইনস্টিটিউশন বা প্লেস, কোন জায়গা থেকে পায়? আমরা জানি অ্যাবাউট 30 ইউনিভার্সিটিজ, ফ্রম অ্যাবাউট 30 ইউনিভার্সিটিজ, প্রায় 30টা বিশ্ববিদ্যালয় থেকে। ভারতরত্ন ওয়াজ প্রেজেন্টেড, ভারতরত্ন পুরস্কার কবে দেওয়া হয়? সেটা হচ্ছে 1997 সালে, 1997, ঠিক আছে। এরপরেরটা 1981 সালে ড্যাশ ওয়াজ গিভেন, 1981 সালে তাকে কি দেওয়া হয়? পদ্মভূষণ পুরস্কার দেওয়া হয়। তাহলে আমাদের এখানে যেহেতু নেম জানতে চেয়েছে কি দেওয়া হয়, তাহলে পদ্মভূষণ। এখন আসেন আমরা এটার সামারিটাতে যদি যাই, সামারিটাতে গেলে আমরা জানি আমাদের সামারিতে লিখতে হয় আসলে আমাদের প্যাসেজের 1/3। তাহলে এপিজে আব্দুল কালামের যখন আমরা সামারিটা লিখবো, এখানে আমরা 5 থেকে 6টা সেন্টেন্স অ্যাটলিস্ট লিখবো আমাদের প্যাসেজের 1/3, এবং মাথায় রাখতে হবে যেন 50 থেকে 70 শব্দের মধ্যে হয়ে যায়। তাহলে আমরা প্রথমে যখন লিখবো অবশ্যই প্যারাফ্রেজ করে লিখবো। ইন্ট্রোডাকশনে আমরা সবসময় একটা তার সম্পর্কে যেই জ্ঞান বা গুণের কারণে সে পরিচিত সেটা উল্লেখ করব। যেমন এপিজে আব্দুল কালাম ওয়াজ এন এমিনেন্ট সায়েন্টিস্ট, হি ইউজ টু লিড আ ভেরি সিম্পল লাইফ। দেখেন এখানে অনেক সেন্টেন্সগুলো কিন্তু সিম্পল সেন্টেন্স, তাহলে আমরা কিন্তু চেষ্টা করব আমাদের সামারিতে সিম্পল সেন্টেন্স ইউজ করার। তাহলে বলছে এপিজে আব্দুল কালাম একজন বিজ্ঞানী, সে খুবই সাধারণ জীবনযাপন করে। হি ডেভোটেড হিজ হোল লাইফ টু দ্য ডেভেলপমেন্ট অফ অটোমিক পাওয়ার, সে তার সম্পূর্ণ জীবন উৎসর্গ করেছে অ্যাটমিক পাওয়ারের উন্নয়নের জন্য। কালাম রিসিভড অনারারি ডক্টরেটস ফ্রম 30 ইউনিভার্সিটি, এই তথ্যটা গুরুত্বপূর্ণ, অবশ্যই এটা উল্লেখ করতে হবে যে সে প্রায় 30টা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট পদবি বা ডক্টরেট ডিগ্রি পায়। দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অনার্ড হিম উইথ পদ্মভূষণ, দেখেন তার এই পুরস্কারগুলো ইম্পর্টেন্ট। পদ্মভূষণ পায় 1981 সালে, পদ্মবিভূষণ পায় 1990 সালে, এবং 1997 সালে সে পায় হচ্ছে ভারতরত্ন। তারপরে বলছে যে বাট দিস গ্রেট সায়েন্টিস্ট পাসড অ্যাওয়ে, দেখেন আমাদের প্যাসেজে ডাইড লেখা ছিল, তো আমরা এখানে সিনোনিমাস ওয়ার্ড পাসড অ্যাওয়ে ইউজ করেছি, 27 জুলাই 2015। আফটার হিজ ডেথ, তার মৃত্যুর পরে, হিজ আইডিয়াস ফর ইম্প্রুভিং দ্য কান্ট্রি ইন্টু আ নলেজ সুপার পাওয়ার ওয়ার পাবলিশড ইন আ বুক নেমড ইন্ডিয়া 2020। অর্থাৎ তার যে আইডিয়াগুলো ছিল ভারতকে একটা ভালো দেশে রূপান্তর করার, সে আইডিয়াটা সে একটা বইয়ের মাধ্যমে প্রকাশ করে, সেটা হচ্ছে ইন্ডিয়া 2020, এবং এটা প্রকাশিত হয় তার মৃত্যুর পরে। তাহলে আজকের পর্বে আমরা কিন্তু এপিজে আব্দুল কালামের সবগুলো যেই ইনফরমেশন ট্রান্সফার ছিল সেটা সলভ করি, এবং আমরা সামারিটাও দেখলাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।